সরকার যে ৩ লক্ষকে আইডেন্টিফাই করেছে যে যারা সত্যিকার অর্থে জেনুইনভাবেই তারা শরণার্থী এবং রাখাইন রাজ্যের অধিবাসী, এই কথাটা একটা সরকার কখন স্বীকার করেছে? যখন যেই রাখাইন তাদের নিজস্ব নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন আর বার্মার সরকারের হাতে নেই। তাজুল যে কথাটা বলছে যে আমাদের এখানে শরণার্থী আসার পর আমাদের দেশের একটা দায়িত্ব ছিল তাদেরকে ট্রেন আপ করা, এবং মানে উনি খোলা করে বলেন না, কিন্তু ওনার কথার অর্থ থেকে আমি বুঝেছি যে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে যদি বাংলাদেশ ট্রেনিং দিত তাহলে নিজেরা গিয়ে নিজেদের দেশ দখল করতে পারতেন। এটা আসলে হয় না। শরণার্থীদের যে এরকম করে পিছিয়ে কোনো দেশেই এটা করেনি। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩,৮,৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। এবং মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে স্বীকৃতি দেওয়া এইসব রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। মিয়ানমারের এই বক্তব্যে কি ইতিবাচক কোনো বার্তা দেখছেন কিনা? আদতেও কি এই ৩,৮,৯৭৫ জন রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নেবে কিনা, এটি ছিল একটি প্রশ্ন। আরেকটি রাখতে চাই, শুরুতে যেমনটা জিজ্ঞেস করছিলাম, আওয়ামী লীগের ৭ বছর, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর এবং বর্তমানে আপনাদের ৬ মাস, এই ৯ বছরে আসলে এখনও রোহিঙ্গা প্রত্যাবাসন কেন করা গেল না? সংকটটা কোথায় এবং আপনাদের পরিকল্পনার অগ্রগতি কোথায়? আপনাকে ধন্যবাদ জনাব সুব্রত চৌধুরী এবং জনাব তাজুল ইসলাম এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, আমি প্রথমেই সরকার যে ৩ লক্ষকে আইডেন্টিফাই করেছে যে যারা সত্যিকার অর্থে জেনুইনভাবেই তারা শরণার্থী এবং রাখাইন রাজ্যের অধিবাসী, এই কথাটা একটা সরকার কখন স্বীকার করেছে? যখন যেই রাখাইন তাদের নিজস্ব নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন আর বার্মার সরকারের হাতে নেই। সেখানে একটি ইনসার্জেন্সি চলছে এবং তারা কারা সশস্ত্র আন্দোলন চলছে, যুদ্ধ চলছে। জনাব তাজুল যে কথাটা বলছে যে আমাদের এখানে শরণার্থী আসার পর আমাদের দেশের একটা দায়িত্ব ছিল তাদেরকে ট্রেন আপ করা, এবং মানে উনি খোলা করে বলেন না, কিন্তু ওনার কথার অর্থ থেকে আমি বুঝেছি যে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে যদি বাংলাদেশ ট্রেনিং দিত তাহলে নিজেরা গিয়ে নিজেদের দেশ দখল করতে পারতেন। এটা আসলে হয় না। শরণার্থীদের যে এরকম করে পিছিয়ে কোনো দেশেই এটা করেনি। আপনি এখন ইয়াতে দেখেন, ইউক্রেনের দিকে তাকান, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে কিন্তু তাদেরকে সমর্থন দিচ্ছে, শরণার্থী হয়েছে, তাদেরকে ম্যানেজমেন্ট করছে, তাদের মানে কি বলবো প্রোটেকশনের জন্য বা তাদেরকে সুস্থ সুন্দর জীবন ধারণের জন্য বিশ্বের সকলে বা আন্তর্জাতিক সংস্থাসমূহ সাহায্য করছে, কিন্তু তাদেরকে ওইভাবে যুদ্ধে পাঠান। হ্যাঁ, আন্ডার কভার অনেক কিছু হয়, কিন্তু এইরকম অনেক কিছু প্রকাশ্যে করার মতো কোনো সরকারের পক্ষে এটা সম্ভব না। এখন মজার ব্যাপার হলো, এই রোহিঙ্গারা কেন আসছে আমাদের দেশে, কেন তার নিজের দেশে থাকতে পারলো না? আপনি দেখবেন যখন তারা আসলো সেই সময় থেকে অবস্থার ভিন্ন কোনো বা পরিবর্তন এসছে কিনা। আপনি দেখবেন যখন অং সান সুচি যখন রাষ্ট্র ক্ষমতায়, তাকে কিভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে জান্তারা ক্ষমতা দখল করেছে আপনি লক্ষ্য করবেন। এবং তারা ওইখানে শুধু ওইটাই করেনি, এবং বিশ্ব পলিটিক্সে যেমন ইসরায়েলের কথা জনাব তাজুল ইসলাম বলেছেন যে তারা ফিলিস্তিনের উপরে কী করছে, এইরকম বিশ্বে অনেক জায়গায় মুসলিম মাইনরিটি, যাদেরকে এখন এথনিক মাইনরিটি হিসাবে ট্রিট করা যায়, বার্মায় যারা আজকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে যে 14 লাখ, তারাও কিন্তু পরিচয় তাদের ওই রকমই। আপনি দেখবেন ইনিশিয়াল সময় যখন নেগোশিয়েট করা হয়েছিল যে তারা বার্মার নাগরিক আপনারা নিয়ে নেন, বাংলাদেশ একটা সাময়িক সময়ের জন্য আশ্রয় দিয়েছে, তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে বা এর বেশি সময়কাল তো তারা তাদেরকে ধারণ করতে পারে না। কিন্তু আপনি দেখবেন তখন আমরা নানা রকম কথা শুনেছি যেগুলো খুবই দুঃখজনক। এক সময় বার্মা গভর্নমেন্ট তারা বার্মারই নাগরিক এই কথা স্বীকারই করতে চায়নি, তারপর আস্তে আস্তে তারা হয়তো তাদেরও কিছু অবস্থান পরিবর্তন করেছে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো কোনখানটায় যে যারা নির্যাতন করে যাদেরকে পাঠিয়েছে, আপনি দেখবেন 1971 সনে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল শরণার্থী। তারা বার্মা যেরকম এই রোহিঙ্গাদের উপরে যেরকম আক্রমণ করে তাদেরকে পুশ করেছে এখানে ঢোকার জন্য, বাংলাদেশেরটা কিন্তু বাংলাদেশে আমরা যারা তখন যারা শরণার্থী হয়ে ভারতে গেছিলেন তারা অধিকাংশই মানে সেই স্বৈরাচার মানে কী বলবো পাক মানে জান্তার ভয়ে তারা পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং তখন বিশ্ব পরিস্থিতি তাদের পক্ষে বা অনুকূলে দাঁড়িয়েছিল। কিন্তু আপনি দেখেন আজকে ভূ রাজনীতির কারণে এই যে শরণার্থীরা এখানে আসে, বার্মার উপরে কার্যত কোনো চাপ কিন্তু আন্তর্জাতিকভাবে কেউই দিচ্ছে না।
ইভেন সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রতিবেশী যাদের কাছে এই সরকার আশাও করেছিলেন যে চীন ইচ্ছা করলে বার্মাকে নিউট্রাল করতে, আপনি দেখবেন সেরকম ইফেক্টিভ কোনো কার্যক্রম কিন্তু চীনও গ্রহণ করেনি। তাহলে বিষয়টা হলো এই, যখন তাদেরকে এদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল তখন যে পরিস্থিতি ছিল, আপনি দেখবেন আজও সেই পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই, বরং পরিস্থিতি আরও অবনতি হয়েছে, খারাপ হয়েছে। তো আপনি একজন লোক যখন শরণার্থী হয়ে কোনো দেশে আশ্রয় নেবে, তখন আপনি তার জীবনের, আশ্রয় নেওয়া মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করা ওই দেশের দায়িত্ব হয়ে দাঁড়ায়। এবং আপনি দেখবেন একার পক্ষে দুরূহ হওয়ার কারণে বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ নানা রকম সাহায্য, এবং বাংলাদেশে এখন যারা শরণার্থী আছে রোহিঙ্গা, তাদের সাহায্যের জন্য কিন্তু বিশ্বের মানবিক সকল সংস্থা বা অনেক মানে সমৃদ্ধশালী সরকাররাও এগিয়ে আসছে এবং সাহায্য করেছে। তো প্রশ্ন হলো এখানে ইচ্ছা করলেই, অর্থাৎ প্রথম প্রশ্নটাই আসে নিরাপত্তা। আপনি যখনই কোনো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে G2G আপনি নেগোসিয়েশনে যাবেন, তখনই দেখবেন প্রথম প্রশ্নই আসবে যে রোহিঙ্গাদেরকে যদি আপনি ফেরত দিতে চান সেখানে তাদের নিরাপত্তা আছে কিনা। যদি নিরাপত্তার ঘাটতি থাকে, কোয়েশ্চেনেবল থাকে, তাহলে নিশ্চয়ই কেউই চাইবে না বা এটাকে পেট্রিয়েট করার জন্য এইসব সরকারকে যারা সহযোগিতা বা সাহায্য করবে বিভিন্নভাবে, তারা কিন্তু এটাকে ওই মুহূর্তে সমর্থন করবে না যে না, যেইখানে যাদের নিরাপত্তা নাই, নিরাপত্তার অভাবের কারণে তারা আসছে, তাদেরকে জোর করে তাদের নিরাপত্তাহীন অবস্থার মধ্যে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। তো এখন বাংলাদেশে আসার পর দেখেন নানা রকম সমস্যা। আপনি রোহিঙ্গা ক্যাম্পে দেখবেন প্রায় সময়, কিছুদিন আগে আমি দেখেছি, প্রায় সময় হত্যা হতো, মাদকে তো অভয়ারণ্য, এবং এই নানা দিক থেকে মিলে আপনি লক্ষ্য করবেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে রোহিঙ্গাদেরকে এখন বাংলাদেশের ধারণ করা খুব কঠিন। এখন মজার ব্যাপার হলো যে রোহিঙ্গারা প্রথম যখন আসে, আপনি লক্ষ্য করেছেন, তখন এই 2017 সালের যে সরকার ছিল, তারা যখন নৌকা দিয়ে আমাদের এপারে আসতেন, আমাদের বিজিবি বল প্রয়োগ করে তাদেরকে আবার বার্মায় পাঠিয়ে দিত। এবং এই পাঠিয়ে দেওয়ার সময় দেখা গেছে যে অনেক নৌকাডুবিতে নারী শিশুরা নৌকা ডুবার কারণে তাদের জীবনের অবসান হয়েছে। এবং সর্বপ্রথম আজকের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, উনি আজকে নাই, উনি প্রথম সরকারকে সমালোচনা করে বলেছিলেন যে বিপদগ্রস্ত মানুষ যখন তার নিজের আশ্রয়, নিজের ভূমিতে থাকতে পারেন, আশ্রয়হীন হয়ে পড়ে, তখন যে নিয়ার বাই যে কোন দেশে যখন আশ্রয় নিতে আসে সেই সরকার মানবিক হতে হয়। এই পরবর্তী সময় ম্যাডাম খালেদা জিয়ার এই স্টেটমেন্ট দেওয়ার পর তারা কি করলেন, বিজেপি দিয়ে তাদেরকে আর পুশব্যাক করাইলেন না, এখানে আশ্রয় দেওয়া শুরু হলো, এবং এরকম মানুষ জোয়ারের মতো করে আসতে থাকা শুরু করলো। এখন মজার ব্যাপার হলে দাদা যে কথাটা বলছেন একটু আগে, এখন এইটা নিয়ে একবার নানাভাবে ব্যবসা কিভাবে করা যায়, এইটা ক্যাশ করার জন্য দেখবেন একটা দেশে একটা সরকার ছিল 16 বছর, যারা জনগণের সরকারের মর্যাদাই অর্জন করতে পারলো না, তারাও আশা করে রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দিয়ে বা তাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে তাদেরকে পুনর্বাসন করে এখানে, উনি চিন্তা করলেন এটা নিয়ে একটা আন্তর্জাতিক কোনো মানে নোবেল পুরস্কারের মতো এরকম কিছু একটা পাওয়া যায় কিনা। তো সেটাই হলো এখন ওনারা যা কী করলেন, সরকারের মর্যাদাটা কি, এগুলো তারা বিবেচনা নিলেন। অর্থাৎ দেখা গেছে যে আন্তরিকভাবে এই সরকার বলেন আর যাই বলেন, আপনি এই সরকারের বয়স 6 মাস, তাদের পক্ষে এখনও, হ্যাঁ আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু সে আটারলি বলে ফেলেছেন যে রোহিঙ্গা প্রবলেমটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে গেছে। এখন এটা নিশ্চয়ই সরকার তার নিজস্ব পন্থা এটা করবেন, কিন্তু মজার ব্যাপার হলে আপনি যে করতে যাবেন এখন, সর্বপ্রথম যখন সিকিউরিটি কোয়েশ্চেনেবল থাকবে, তখন তো প্রথমেই প্রশ্ন আসবে মানবতার, এবং আপনি যখন নিরাপদ অনুভব করবেন না, তখন ওইখানে আপনাকে দেওয়ার মতো কোনো উপায়ই নাই। হ্যাঁ, পারবেন কোনটা, যেমন আপনি ওখানে দিলেন, বিশ্বের অন্য অন্য দেশে আপনি দেখবেন আফ্রিকার অনেক দেশেই যুদ্ধ চলে, সেই সমস্ত জায়গায় রিপেট্রিয়েট করার পরে সেখানে আন্তর্জাতিক বাহিনী দিয়ে তাদেরকে আবার ইয়াতে আপনার ওই যে ইন্দোনেশিয়ার একটা ইয়াতে এভাবে করা হয়েছিল, সেই রকম যদি খুব এগিয়ে আসে। তবে এখন যেটা প্রবলেম হয়ে গেছে, ইউএন মিশন যেটা আছে বা জাতিসংঘ যেটাকে ইউএন মিশনে যে সমস্ত দেশের নিরাপত্তা এরকম যারা রেস্টোর করেছে, মানে নিজস্ব বাইর থেকে এইড দিয়ে বিভিন্ন দেশের সেনাবাহিনীকে নিয়ে, সেই রকম পরিস্থিতি কিন্তু এখন নাই। অর্থাৎ এই বিষয়টাকে কোনো দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাইর থেকে সেনাবাহিনী পাঠিয়ে তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার যে প্রবণতা ছিল এবং যে উদার বা একটা মনোভাব ছিল, সেইটা কিন্তু আসলে স্তিমিত হয়ে গেছে, এখন কিন্তু আর সেটা নাই। আমার বক্তব্যটা হলো এখানটাই যে রোহিঙ্গাদের এই সমস্যাটা খুবই দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে,
এবং এটা সরার জন্য সবচেয়ে বড় হলো বার্মার নিজের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, এইটা থেকে বার্মাকে আগে উত্তরণ করতে হবে। যখন বার্মার লোকদেরকে বা রোহিঙ্গাদেরকে যাদের কি বলেন, যদিও তাদেরকে মুসলিম চিহ্নিত হয়ে মুসলিম হিসাবে চিহ্নিত করে তাদেরকে এখানে অমুসলিম যারা ওইখানে মেজরিটি তারাই কিন্তু এখানে পাঠিয়েছে, সেখানে জান্তার একটা পরোক্ষ এবং জান্তার যে অনুগত সেনাবাহিনী তাদেরও একটা ছিল। তো এখন মুশকিল হলো যতক্ষণ পর্যন্ত বার্মার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বা শান্তি ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে আশ্রিত যারা তা না নিরাপদ অনুভব না করে, আপনি আন্তর্জাতিক সংস্থা বলেন বা আমাদের বিদেশি বন্ধু যারাই বলেন না কেন, তাদের কারো আশ্বাসে এরা আশ্বস্ত হবে না এবং নিজের দেশে ফেরার মতো কোনো সিদ্ধান্ত তারা নেবে না।